গল্পের বাক্স বাই রৌমানানুপুর চ্যানেলে আমি রৌমানানুপুর আপনাদের পড়ে শোনাচ্ছি সমরেশ মজুমদারের লেখা একটি উপন্যাস শেষের খুব কাছে। আজ শুনবেন উপন্যাসটির তৃতীয় পর্ব। নীলের যখন ঘুম ভাঙল তখন কলকাতায় ভর দুপুর। দরজায় শব্দ হচ্ছে। নীল কোনো রকমে সেটা খুলতেই ছেলেটাকে দেখতে পেল। কি ঘুম আপনার স্যার, 3-3বার ডেকে গিয়েছি, ব্রেকফাস্ট নষ্ট হলো, তবু আপনি উঠলেন না। নীল হাসল। আমি যে এত টায়ার্ড ছিলাম তা জানতাম না। সে কয়েক পা হেঁটে আয়নার সামনে এসে দাঁড়ালো। মুখ ফুলে ফুটবল হয়ে গেছে। ছেলেটি জিজ্ঞাসা করল, লাঞ্চ ঘরে খাবেন স্যার? মাথা নাড়ল নীল। আধ ঘন্টা পরে। কি পাওয়া যাবে? সব কিছু। ছেলেটার একটু আড়ষ্টতা নেই। 2 পিস পাউরুটি, 2টো ডিমের অমলেট আর একটু ভেজিটেবল স্যুপ। ব্যাস? হ্যাঁ, আমি এর বেশি লাঞ্চে কিছু খাই না। তোমার নামটা যেন কি? সবাই আমাকে জ্যাকি বলে ডাকে স্যার। বাহ, তা জ্যাকি, কালকে সেই মার্ডার কেসটার কোনো খবর আছে? হ্যাঁ স্যার, খুনি ধরা পড়ে গেছে। এত তাড়াতাড়ি? হ্যাঁ স্যার, ওই মেয়েটার আগের স্বামী। কেউ কেউ বলছে নিজেই ধরা দিয়েছে, কেউ কেউ বলছে ভেতরে অন্য গল্প আছে। স্বামী বউকে মার্ডার করলে কেস ঠিক জমে না, না স্যার? জ্যাকি খুব গম্ভীর গলায় জিজ্ঞাসা করল। নীল অবাক হল। ওইভাবে পালিয়ে গিয়েও অমিতাভ কেন নিজে যেচে পুলিশের কাছে গেল? হিসেবটা কিছুতে মিলছে না। স্যার, ওই জানলাটা খোলেননি তো? কি? ও না, বহুত হারামি মেয়ে ছেলে, আপনার কথা জিজ্ঞাসা করছিল। আমার কথা? হ্যাঁ স্যার, সকালে এক বোর্ডারের জন্য সিগারেট কিনতে গিয়েছিলাম, ওর সঙ্গে দেখা হয়ে গেল। জিজ্ঞাসা করল এই ঘরে মাঝরাতে কে এসেছে। আমি বলে দিয়েছি, তোমার কি দরকার? যে সাহেব এসেছে তার সঙ্গে লাগাতে যেও না। ঠিক বলিনি স্যার? ঠিক। থ্যাংক ইউ স্যার। জ্যাকি চলে যাচ্ছিল। নীল তাকে থামালো। একটু ইতস্তত করে সে জিজ্ঞাসা করল, তুমি তো কলকাতা শহরটা ঘুরে দেখার সুযোগ পাও না, তাই না? জ্যাকি প্রতিবাদ করল, কেন না স্যার, দুপুর 2টো থেকে 6টা পর্যন্ত আমার ছুটি, তখন সিনেমা দেখি, ঘুরে বেড়াই। আচ্ছা, এদিকে কোনো সাদা বাড়ি দেখেছ? 8তলা সাদা বাড়ি? প্রশ্ন শুনে ছেলেটা যেভাবে গালে হাত দিয়ে ভাবতে বসল, তাতে মনে হলো জলে পড়ে গেছে। নীল হেসে বলল, একটু লক্ষ্য রেখো তো। 8তলা সাদা বাড়িটার মাথায় দড়িতে বড় গ্যাস বেলুন বেঁধে ঝুলে রাখা আছে, ওটা উঠে গেছে আকাশে। জ্যাকি মাথা নাড়ল, তারপর চলে গেল। স্নান করতে করতে নীল নিজেকে বোঝালো, এসব করতে সে কলকাতায় আসেনি। এত বছর পরে কলকাতায় এসেছে যার সঙ্গে দেখা করতে, তার কথা না ভেবে সে অন্য ঝামেলায় জড়িয়ে পড়ছে। হ্যাঁ, টেলিফোনে মেয়ে ছেলেটার কথা শুনে মনে হয়েছিল প্রচুর টাকার মাল বেআইনিভাবে হাতবদল হচ্ছে। সে যদি মাঝখানে থেকে উড়ে গিয়ে দাও মেরে দেয় তাতে মন্দ কি? কিন্তু তার বদলে জুটল কিছু ন্যাংটো ছবি আর একটা খুনের ছায়া। লোকটা নিজে যদি ধরাও দেয় তাহলে কি পুলিশকে নীলের কথা বলবে না? একবার মনে হলো নাও বলতে পারে। পুলিশ জিজ্ঞাসা করবে কেন সে অচেনা লোককে নিয়ে ওই ফ্ল্যাটে গিয়েছিল। হঠাৎ নীলের মনে হলো নিজেকে বাঁচাবার জন্য লোকটা যেচে পুলিশের কাছে যায়নি তো। এই ছবিগুলো হাতছাড়া করার অপরাধে ম্যাডাম তাকে যে শাস্তি দিত তার চেয়ে ঢের কম শাস্তি সে পাবে পুলিশের কাছে গেলে। হয়তো সে স্টেটমেন্ট দিয়েছে ওই রাত্রে স্ত্রীর কাছে গিয়েছিল, কিন্তু খুনের আগেই চলে এসেছে। সে খুন করেছে এমন প্রমাণ না করতে পারলে ফাঁসি অথবা যাবজ্জীবন কারাদণ্ড হবে না। অথচ এই সময়
ওর জেলের ভেতরে থাকা দরকার ম্যাডামের হাত থেকে বাঁচার জন্য। মাথা মুছতে মুছতে নীল নিজেকে বলল, অনেক হয়েছে, আর এ নিয়ে মাথা ঘামাবো না। পরিষ্কার জামা প্যান্ট পরে চুল আঁচড়ে আয়নার সামনে দাঁড়িয়ে নীলের মনে হলো দেখতে সে নেহাত মন্দ নয়। সে চোখ বন্ধ করতেই সেই মুখটাকে দেখতে পেল। অদ্ভুত গলায় সে মেয়ে বলেছিল, তোমার দিকে তাকিয়ে আমি যে একটুও রাখতে পারছি না। এত বছর ধরে ওই মুখ, ওই স্বর সে মনে মনে লালন করে এসেছে। এবার মুখোমুখি হতে হবে। একসময় প্রায় ভ্যাগাবন্ড যোগ্যতাহীন এক তরুণের সঙ্গে তার নিশ্চয় অনেক পার্থক্য। তখন সামনে দাঁড়িয়ে দাবির হাত বাড়াবার ক্ষমতা ছিল না তার, আজ নিশ্চয়ই হয়েছে। কিন্তু সে কতটা বদলেছে, কোন পরিস্থিতিতে আছে, কিছুই জানা নেই। হ্যাঁ, এখন তার কোম্পানিতে ধর্মঘট চলছে। পকেটে বেশি টাকাও নেই, কিন্তু ধর্মঘট তো অনন্তকাল চলতে পারে না। সবকিছু নিয়মিত হয়ে গেলে সে আর 5 জন নাবিকের মতো স্বাভাবিক জীবনযাপন করতে পারে। টাকার অভাব থাকবে না, কারণ এখন $1 বোম্বের বাজারে 32 টাকায় বিক্রি হচ্ছে। অতএব নিশ্চয় পূর্ণ যোগ্যতা নিয়ে সে 10 বছর বাদে ফিরে এসেছে। নীল নিজের চিবুকটা দেখল, ভাঁজটা মরেনি, মরে যায়নি। লাঞ্চ সাজিয়ে জ্যাকি জিজ্ঞাসা করল, আপনি তো এখানে থাকতেন স্যার? খাওয়া শুরু করে নীল হাসল। কে বলল? মালিক বলল আপনি এ পাড়াতেই ছিলেন, খুব দুষ্টুমি করতেন। নীল জবাব দিল না। ব্রেকফাস্ট না খাওয়ায় খিদেটা বেশ জমেছিল, কিন্তু দুপুরে কম খেলে শরীর সুস্থ থাকে বলেই এতে সন্তুষ্ট হতে হচ্ছে। আপনি এখন বাইরে যাবেন স্যার? হ্যাঁ, একটু ঘুরে আসি। নীল বলল, কাছে আমাদের এক বন্ধুর বাড়ি। ওর বাবা একসময় জকি ছিলেন, পরে ট্রেনার হয়েছিলেন। আমি যখন বাইরে যাই ও তখন সবে ঢুকেছে। চেনো নাকি ওদের? টনি স্মিথ, ববি স্মিথ। জ্যাকি যেন লাফিয়ে উঠল। ববি স্মিথ আপনার বন্ধু স্যার? ও এবার ক্যালকাটা ডার্বি জিতেছে 4-1-এ। পাড়ার কাউকে খবর দেয়নি? আচ্ছা, কিন্তু ওর বাবা টনি স্মিথ অন্ধ হয়ে গেছে। সে কি, কি করে? চোখের অসুখ হয়েছিল। আপনি ওদের বাড়িতে যাবেন? হ্যাঁ, যাব। একটু অপেক্ষা করুন স্যার, আমি আপনাকে নিয়ে যেতে পারি। না না, আমি নিজে যেতে পারবো। এ পাড়া তো আমার পাড়া। স্যার, কালকে রেস আছে, আপনার বন্ধুকে জিজ্ঞাসা করবেন কোন ঘোড়া জিতবে। তুমি রেস খেলো নাকি? একটু একটু, 5 আনা 10 আনা। হুম, রেস খুব খারাপ নেশা। কথাটা শুনেও একটুও ভাবান্তর হলো না জ্যাকির। নীল বলল, তার চেয়ে তুমি সেই সাদা 8তলা বাড়িটাকে খুঁজে বের করো, অনেক বেশি টাকা পাবে। জ্যাকি মাথা নাড়ল। আমি আজই বন্ধুদের বলছি। দরজায় তালা ঝুলিয়ে নীল নিচে নামল। টেডিলাল তার কাউন্টারে বসে আছে। দেখা মাত্র হাসল। কি, শরীর ঠিক আছে তো? বিলকুল ঠিক, নীল জবাব দিল। আমি তোমার ঘরে গিয়েছিলাম, তুমি ঘুমোচ্ছিল বলে ডাকিনি। কি ব্যাপার? পুলিশ এসেছিল, জিজ্ঞাসা করলো নতুন কোনো বোর্ডার এসেছে কিনা কাল রাত্রে, যাকে আমি চিনি না। আমি বলে দিয়েছি এমন কেউ আসেনি। তুমি কোনো গোলমাল করে এসেছো নাকি? শেষ প্রশ্নটা গলা নামিয়ে করল টেডিলাল। সোজা এলাম বোম্বে থেকে, সেরকম করার সুযোগ পেলাম কোথায়? বাহ, একটু চিন্তা হয়েছিল। এখানকার ওসি খুব খারাপ লোক। তাই? মনে দয়া মায়া নেই, ভদ্রতাবোধ কি জিনিস জানে না, ওকে দেখলেই ভয় হয়।
তুমিও তাহলে ভয় পাও টেডিলাল? টেডিলাল হাসল। বয়স হয়েছে, রক্তের জোর কমেছে, ব্যবসাটা চালাতে হবে। তাছাড়া এর মতো অফিসার আজ পর্যন্ত আমি দেখিনি। লোকটা ভালো না মন্দ আজ পর্যন্ত বুঝতে পারলাম না। তুমি কাল স্টেশন থেকে এখানে চলে এসেছো, তাই তো? বৃষ্টির জন্য আটকে গিয়েছিলাম। হ্যাঁ, কাল জব্বর বৃষ্টি হয়েছিল। আমার ছেলেকে দেখেছো কাল? বাইরের কাউন্টারে যে বসেছিল? হ্যাঁ, শুধু ফিল্মে নামবে আর গায়ক হবে, বিজনেসটাই করবে না। ঠিক হয়ে যাবে, বয়স বাড়লে সব ঠিক হয়ে যায়। নীল বেরিয়ে আসার সময় রেস্টুরেন্টটাকে দেখল। 4-5 জন খদ্দের আছে, কিন্তু টেডিলালের ছেলেকে দেখতে পেল না। বয়স্ক মানুষরা কেন যে সবসময় ভাবে তরুণরাও তাদের মতো চলবে। আজ বৃষ্টি নেই, কিন্তু হালকা মেঘ আকাশে ঘুরঘুর করছে। নীল চারপাশে তাকালো হোটেলের সামনের ফুটপাতে দাঁড়িয়ে। হঠাৎ পেছনে একটা সিটি বাজল। সে মুখ ঘুরিয়ে চারপাশে কাউকে দেখতে পেল না। দ্বিতীয়বার সিটি বাজতেই সে পেছন ফিরতেই ওপাশের দোতলার জানলা থেকে কেউ সরে গেল ছট করে। নীল অবাক হল। যে গেল তাকে মেয়ে বলেই মনে হল। আশ্চর্য, আজকাল এ পাড়ায় মেয়েরা সিটি দেয় নাকি? সে হাঁটা শুরু করল। মোড়ের মুখেই ঠাকুরের পানের দোকান। লোকটা আরও বুড়ো হয়েছে। এককালে ওর কাছ থেকে 4 মিনার সিগারেট কিনত সে, একটাকে দুটো। সামনে দাঁড়ানোর পরও ঠাকুর তাকে চিনতে পারল না। সে হাসল। ঠাকুর, তুমি বুড়ো হয়ে গেছ। ঠাকুর অবাক হল। কি বলছেন? একটা 4 মিনার আর এক টুকরো সুপরি। সঙ্গে সঙ্গে ঠাকুরের চোখে পরিচিতির আলো জ্বলে উঠল। আই বাপ, চিনব কি করে? আপনি তো একেবারে সাহেব হয়ে গিয়েছেন। এতদিন কোথায় ছিলেন? জাহাজে। আমিও তাই শুনছি। আপনার সেই বন্ধু অবিনাশ, সে তো মার্ডার হয়ে গিলা। ফালতু ফালতু। 4 মিনারের প্যাকেট খুলে একটা এগিয়ে ধরল ঠাকুর। স্তম্ভিত হয়ে গেল নীল। অবিনাশ খুন হয়ে গেছে? অদ্ভুত ব্যাপার। খুব ঠান্ডা ছেলে ছিল সে। খেলাধুলো, হইচই এবং মারপিট থেকে বহু দূরে থাকত। নীলের সঙ্গে ওর একটু ভাব ছিল, কিন্তু একটা ব্যাপারে বেশ আপত্তি ছিল। নীল যে ওর বোনের সম্পর্কে আগ্রহী তা অবিনাশ পছন্দ করত না। কথা প্রসঙ্গে প্রায়ই বলতো ওদের পরিবার খুবই অভিজাত। টিয়ার সঙ্গে মালদহের এক জমিদারের ছেলে সম্বন্ধ চলছে, যে জমিদার নাকি এখনো হাতের পিঠে ঘুরে বেড়ান। অর্থাৎ টিয়ার সঙ্গে নীলের মতো ফেকলু ছেলেকে মানায় না। রাগ হতো, কিন্তু মুখে কিছু বলতো না নীল। সেই অবিনাশ খুন হয়ে গেল। মন খারাপ হয়ে গেল নীলের। টনি স্মিথ বসেছিল বেশ পুরনো ইজি চেয়ারে। ইলিয়ট রোড থেকে যেসব গলি একের পর এক রিপন স্ট্রিটে চলে গিয়েছে, তার একটার দিকে মুখ করে বারান্দায় পাতা ইজি চেয়ারে বসেছিল সে। বয়স 60-এর গায়ে, কিন্তু চেহারা খুব খারাপ হয়ে গিয়েছে। চুল প্রায় সাদা, শরীর শুকিয়ে গেছে। পরনে একটা গেঞ্জি আর খাটো প্যান্ট। পা দুটো লিকলিক করছে। নীল সামনে দাঁড়িয়ে বলল, হাই আঙ্কেল। টনির মাথাটা নড়ল, এবং তখনই বোঝা গেল তার চোখে দৃষ্টি নেই। খুব শান্ত গলায় জিজ্ঞাসা করল, তুমি নিশ্চয় জানো আমি চোখে দেখি না, অতএব তোমার নামটা বলো। আমি নীল, ববির বন্ধু। নীল? ঠিক প্লেস করতে পারছি না। এ সময় ববির দিদি বেরিয়ে এলো। সে একই রকম চেহারা, মোটা সোটা, বিরাট ম্যাক্সি শরীরে ঢোল হয়ে আছে। এসে চিৎকার করল, আরে নীল না? এতদিন কোথায় ছিলে তুমি? কি চেহারা করেছ, একেবারে তাগড়াই জোয়ান।
টনি স্মিথ হাত নাড়ল। আমি ঠিক বুঝতে পারছি না। ববির দিদি ইশারায় মাথা দোলালো। তারপর এগিয়ে এসে বলল, আমাদের ববির বন্ধু অ্যাসেম্বলিতে পড়তো, মনে নেই তোমার? টনি স্মিথের মুখের চেহারা পাল্টালো। যে জাহাজে কাজ নিয়ে গিয়েছিল? নীল জবাব দিল, হ্যাঁ ঠিকই বলেছেন। ও মাই বয়, কত বছর হয়ে গেছে, চট করে কি মনে পড়ে? আর দেখছো তো আমাকে, চোখ নেই, শরীর টলমল করছে, বেঁচে থাকাটাই অর্থহীন। তবে তোমার বন্ধু খুব নাম করেছে, এবার ডার্বি জিতেছে। দেখা হয়েছে ওর সঙ্গে? না, আমি গতকাল এসেছি। হুম, সবই ভালো, কিন্তু ওর রাইডিংয়ে একটা ডিফেক্ট আছে। ডিস্টেন্স পোস্ট থেকে নিজের শরীর যতটা সম্ভব ঘোড়ার শরীর থেকে আলাদা রাখতে হয়। একটু ঝুঁকে রাইড করলে ঘোড়া আরও বেশি জোর পায়। কাশি এসে গেল টনির। সেটা সামলে নিতেই তার মেয়ে গলা তুলল, নীল বেড়াতে এলো আর তুমি সেই গল্প শোনাতে বসলে। এই জন্য কেউ তোমার কাছে আসতে চায় না আজকাল। কবে কে কিভাবে হেরেছিল তা শুনে ওর লাভ কি? এবার নীল জিজ্ঞাসা করল, ববি কোথায়? টনি বলল, ব্যাঙ্গালোরে ছিল, আজ এয়ারপোর্টে নেমে সোজা চলে যাবে রেসকোর্সে। আমি এটাও পছন্দ করি না। আজ কলকাতা, কাল ব্যাঙ্গালোর, পরশু বোম্বাই, আর এই যে সব সেন্টারে ঘুরে রাইড করা, এটা ঠিক নয়। এতে শরীর ক্লান্ত হয়, মনের জোর কমে যায়। নীল হতাশ হল। তাহলে আমি চলি। যাবে মানে? এসে চলে যাবে? তা হবে না। এসো, ভেতরে এসো। ববির দিদি নীলের হাত ধরে ড্রয়িং রুমে নিয়ে এলো। ঠিক তখনই সেখানে একটি ছোটোখাটো মিষ্টি মেয়ে ভেতর থেকে এলো। ববির দিদি বলল, একে তুমি চেনো না, এর নাম জুলি, ববির বউ। জুলি, এ হচ্ছে নীল, ববির বন্ধু। দুজনে পরস্পরকে হাই বলল। ববির দিদি জিজ্ঞাসা করল, কি খাবে, কফি অথবা বিয়ার? কিছু না, আমি একটু আগে লাঞ্চ করে এসেছি। নীল হাসল। জানো জুলি, নীল এখন একদম সেইলার। বিয়ে করেছ? না। তা করবে কেন? প্রত্যেক পোর্টে নিশ্চয়ই একজন করে বউ রেখে দিয়েছ। বাট বি আওয়ার অফ এইডস, সেলার দেখলে আমার ভয় করে। আপনার বিয়ে হয়নি? কে করবে, এই ধূমস চেহারা? সবাই রোগা পটকা মেয়ে খোঁজে। ববির দিদি কথা শেষ করতেই জুলি বলল, ডেইজ, আমি যাচ্ছি। ও শিওর। কিন্তু নীল, তুমি ববির সঙ্গে দেখা করতে চাও? নিশ্চয়ই। তাহলে তুমি জুলির সঙ্গে রেস কোর্সে যাও, কারণ ববি আজকের রেস শেষ করেই এয়ারপোর্টে ছুটবে বোম্বের ফ্লাইট ধরতে। জুলি যাচ্ছে ওর বরের সঙ্গে দেখা করতে। নীল মাথা নাড়ল। আপনার কোনো অসুবিধা হবে না তো? জুলি বলল, মোটেই নয়, আমার গাড়িতে প্রচুর জায়গা আছে। চলে আসার আগে নীলকে কথা দিতে হলো 2-1 দিনের মধ্যেই এ বাড়িতে আসবে। ববি না থাকলেও নিজেকে দূরে সরিয়ে রাখবে না। ববির দিদি কথা আদায় করে নিল। নীল ছোট্ট মারুতি গাড়িতে জুলির পাশে বসেছিল। নীল সুন্দর মেয়েটা চমৎকার ভঙ্গিতে গাড়িটা চালাচ্ছে। গাড়ির ভেতরটা যেভাবে সাজানো, তাতে বুঝতে অসুবিধা হয় না ববির আর্থিক অবস্থা যথেষ্ট ভালো। জুলি কোনো কথা বলছিল না। নীল বলল, 10 বছর পরে কলকাতায় এসে দেখছি অনেক বদল হয়েছে। জুলি জবাব দিল না। নীল জিজ্ঞাসা করল, কলকাতায় ববির রেস থাকলেই আপনি যান? আমি সব সেন্টারে ওর সঙ্গে থাকি, এবার শুধু কলকাতায় আছি। জুলি পার্ক স্ট্রিট ছাড়িয়ে মেয়ো রোড ধরল। একটু ঘুরতে হচ্ছে, কিন্তু রাস্তা ফাঁকা। শুনে ভালো লাগছে, ববি খুব নাম করেছে।
ধন্যবাদ। এ বাবদ যে জীবনের ঝুঁকি নিতে হয় সেটাও মনে রাখবেন। নীল বুঝতে পারছিল জুলি স্বাভাবিক গলায় কথা বলছে না। সে চুপ করে গেল। ছুটন্ত গাড়ি জানলা দিয়ে আকাশে তাকাতে তাকাতে হঠাৎ নড়ে উঠল নীল। অনেক দূরে আকাশের গায়ে একটা বেলুন দুলছে, এত দূরে যে বেলুনের গায়ে কোনো লেখা আছে কিনা বোঝা যাচ্ছে না। সে জুলিকে জিজ্ঞাসা করল, ওই বেলুনটা কোন বাড়ি থেকে উঠছে? জুলি ঘাড় ঘুরিয়ে একবার দেখার চেষ্টা করল। অদ্ভুত। মানে, আমি কি ক্যালকাটা কর্পোরেশনে কাজ করি যে সব বাড়ির খবর রাখব? না, আমি জানতে চাইছিলাম বাড়িটা কোন অঞ্চলে। কেন? তাতে আপনার কি লাভ হবে? জুলির ঠোঁটে বিদ্রুপ চলকে উঠল। আমার শ্বশুর অথবা ননদ আপনার মতনই অনেক কথা বলে, যার কোনো মানে হয় না। বেলুনটা মিলিয়ে গেল। এখন যদি জুলিকে সে অনুরোধ করত তাতে কোনো কাজ হতো না। রেসকোর্সে যে স্বামীর সঙ্গে দেখা করতে যাচ্ছে সে কেন একটা বেলুনওয়ালা বাড়ি দেখতে যাবে সময় নষ্ট করে? কিন্তু একটা সূত্র পাওয়া গেল, বেলুনওয়ালা বাড়ি। এখন বাড়ির রং সাদা হলেই হয়। মেম্বার্স এনক্লোজারে ঢুকতে টিকিট লাগলো না। জুলির কাছে যেসব টোকেন এবং কার্ড ছিল সেগুলো সাহায্য করল ভেতরে ঢুকতে। অনেকটা ফাঁকা জায়গা, মানুষজন ছড়িয়ে ছিটিয়ে কথা বলছে। বাঁদিকে বিরাট ক্লাব হাউস। অনেকে জুলিকে দেখে হাত তুলছে। মাথা নেড়ে জুলি সেগুলো ফিরিয়ে দিচ্ছে ঠিক মহারানীর মতো। ইতিমধ্যে যে কয়েকটা রেস হয়ে গেছে তা বোঝা গেল। জুলি তাকে অপেক্ষা করতে বলে চোখের আড়ালে চলে গেলে নীল চারপাশে তাকাল। এখানকার দর্শকদের পোশাক দেখলেই বোঝা যায় এরা সবাই উচ্চবিত্ত সমাজের প্রতিনিধি। অনেক মহিলা আছেন, তাদের সাজগোজ চোখ টানছে। জুলি ফিরে এলো। ববি এখনই প্যাডোকে আসবে, দয়া করে এখন কথা বলবেন না। আজকের প্রথম রাইড এই রেসে। রেসটা হয়ে গেলে ও আপনার সঙ্গে দেখা করবে। নীল মাথা নাড়ল। জুলি বলল, রেস শেষ হয়ে গেলে আপনি ওই গাছটার নিচে এসে দাঁড়াবেন, ওকে? বাই দা বাই, আপনি বেটিং করতে চান? হ্যাঁ। তাহলে ববিকে বেট করবেন না। জুলি চলে গেল। কোনো রেস কোড হাতে নেই। ববি কোন ঘোড়ায় চড়ছে? এই সময় প্যাডোকে ঘোড়াদের আনা হলো। ট্রেনার মালিকরা নিজেদের মধ্যে কথা বলছে। এবার জকিরা ঢুকল। জার্সি পরা জকিদের মুখ দেখে এতকাল পরে ববিকে চেনা মুশকিল। ও খুব ফর্সা ছিল, কিন্তু ফর্সা তো অনেক জকি। জকিরা ঘোড়ায় উঠে প্যাডোকে যখন একবার পাক খেল তখনই সে ববিকে চিনতে পারল। রেলিং ধরে দাঁড়িয়েছিল নীল। ববি যখন পাশ দিয়ে যাচ্ছে তখন সে নিচু গলায় বলল, গুড লাক বব। সঙ্গে সঙ্গে ঘুরে তাকালো ববি। ওর চোখে বিস্ময়। কিন্তু ঘোড়া যেহেতু দাঁড়িয়ে থাকলো না তাই ওকে অন্যান্য জকিদের সঙ্গে রেস ট্র্যাকের দিকে যেতে হলো। কি বলে গেল ববি? কানের কাছে প্রশ্নটা শুনে নীল ফিরে দেখল এক মধ্যবয়সিনী তাকে আদুরে আদুরে মুখ করে জিজ্ঞাসা করছে। ভদ্রমহিলা মাখনের মতো ফর্সা, কিন্তু সমস্ত শরীর থেকে চর্বি যেন ছিটকে বেরিয়ে আসছে। প্রচুর বড়লোকের বউ নিশ্চয়ই। হঠাৎ জুলির বলা কথাগুলো মনে আসতেই নীল তাকে জানালো, ও বলল যে ও জিতছে না। বাজে কথা বলবেন না। 3 নম্বরকে জেতানোর জন্য ববিকে নিয়ে আসা হয়েছে। তাহলে আমার কথা শুনবেন না? বাট বাট আমি 10,000 টাকা 3 নম্বর বেট করেছি। আমি দুঃখিত, কিন্তু আপনি জানেন 3 নম্বর ড্যাম ফেভারিট। হতে পারে, কিন্তু যা শুনলাম তাই বললাম। আপনি ববিকে কিরকম চেনেন? ও কাউকে খবর বলে না। আমার বাল্যবন্ধু, একসঙ্গে স্কুলে পড়েছি। শোনামাত্র ভদ্রমহিলা পড়ি কি মরি করে যেদিকে ছুটলেন সেদিকে একটা ক্যাফেটেরিয়া রয়েছে।
নীলের খুব মজা লাগছিল। 10,000 টাকা ভদ্রমহিলা অবলীলায় যদি একটা ঘোড়ার উপর লাগাতে পারেন তাহলে তার কত টাকা আছে। নীল গ্যালারিতে চলে এলো। ঘোড়াগুলো স্টার্টিং পয়েন্টে পৌঁছে গেছে। মানুষের উত্তেজনা এখন চরমে। তারপর রেস শুরু হলো। মাইকে রিলে হচ্ছিল। 3 নম্বর ঘোড়ার নাম জনপথ। জনপথ লিড করছে। বেস্ট ঘোড়ার সময়ে জনপথ 3 লেংথে এগিয়ে। জনতা চিৎকার করছে। নীল দেখল একা এগিয়ে থাকা ঘোড়াটা যেন স্লথ হয়ে পড়ছে। ওই ঘোড়াটাকে চালাচ্ছে ববি। উইনিং পোস্টের কাছে যখন 3 নম্বর, তখন পেছন থেকে 1 নম্বর ঘোড়া এসে তাকে টপকে গেল। 1 নম্বর জিতল 3 সেকেন্ড আগে। এত অল্পের জন্য হেরে গেল ববি। আর এই হারটা হবে তা জুলি জানত? জুলিকে কি ববি বলেছে? মানুষ আগে থেকে বুঝতে পারে ওইভাবে শেষ মুহূর্তে সে হেরে যাবেই? অদ্ভুত ব্যাপার। ঘোড়াগুলো এবার ফিরে যাচ্ছে। নীল আবার ফিরে এলো সেই গাছতলায়। একটু বাদে হাসি মুখে জুলি কাছে এলো। ববি হেরেছে আর জুলি হাসছে। জুলি বলল, এসো। জুলিকে অনুসরণ করল নীল। একটা বারান্দায় গিয়ে দাঁড়াতেই ববি বেরিয়ে এলো। সে এসে 2 হাতে জড়িয়ে ধরল নীলকে। হাই, তুই একদিন কোথায় ছিলি? জাহাজে। সে তো জানি। ওফ, কতদিন! তোর গলা শুনে আমি চমকে গিয়েছিলাম। তুই কতদিন আছিস? আমাকে আজই বোম্বাই যেতে হচ্ছে। পরশু ফিরব। তখন দেখা হবে? হবে। আমার বউর সঙ্গে আলাপ হয়েছে শুনলাম। বাড়িতে গিয়েছিলি? গুড। বেট মি ইন দ্য নেক্সট রেস। ওকে। নেক্সট রেস? নীল ঠিক বুঝতে পারল না। হ্যাঁ, এর পরের রেসটা আমি জিতবই। কিন্তু রেস জেতার পরেও অনেক জকিকে হেরে যেতে হয় বিভিন্ন কারণে। তাই অল্প স্বল্প খেলায় ভালো। তোর সঙ্গে আমার দেখা হচ্ছে কবে? বোম্বে থেকে ফিরে আসি। আছিস তো কিছুদিন? হ্যাঁ, কিছুদিন। জুলিকে কেমন লাগছে? ভালো। সত্যি ভালো মেয়ে ও। এখন চলি, বাই। কেউ ডাকতেই ববি নীলের হাত ছুঁয়ে ভেতরে চলে গেল। জুলি এতক্ষণ একপাশে দাঁড়িয়ে সব শুনছিল। স্বামীর সঙ্গে সে নীলের সামনে একটাও কথা বলেনি। হয়তো 2 হারানো বন্ধুকে কথা বলার সুযোগ দেবার জন্য সে চুপ করেছিল। এবার বলল, ববি যে ঘোড়াটা চালাচ্ছে তার নম্বর 6। নীল বলল, কিভাবে খেলতে হয় আমি জানি না। জুলি হাসল। চারপাশের মানুষকে লক্ষ্য করুন, তাহলে জেনে যাবেন। এই সময় কেউ একজন জুলিকে ডাকতেই সে রাজেন্দ্রাণীর মতো তার দিকে এগিয়ে গেল। নীল কিছুক্ষণ দাঁড়িয়ে থাকল। জুয়ায় হারার বিন্দুমাত্র বাসনা তার নেই। পকেটে যা আছে তা দিয়ে ধর্মঘট শেষ হওয়া পর্যন্ত চালাতে হবে। ববিকে এতদিন পরে দেখে বেশ ভালো লাগলো। ববি কি অবিনাশের ব্যাপারটা জানে? জিজ্ঞাসা করলে হতো। নীল চারপাশে নজর বোলাতে বোলাতে বিরাট কাউন্টারের কাছে চলে এলো। সেল লেখা কাউন্টারেই তাহলে টিকিট বিক্রি হচ্ছে। ও পাশে একটা ফেন্সিং, তার ওধারে খুব ভিড়, আওয়াজ। ওখানে আর এক ধরনের বেটিং চলছে বলে মনে হলো। ববি 6 নম্বর ঘোড়া চালাচ্ছে, যেটা সে জিতবে বলে আশা করে। কম করে কত টাকা খেলা যায়? নীল কাউন্টারের সামনে দাঁড়িয়ে ভেতরে বসা এক সুন্দরীকে প্রশ্ন করতে তিনি হেসে জবাব দিলেন, 10 টাকা। নীল পকেট থেকে একটা 10 টাকার নোট বের করে বলল, আমাকে 6 নম্বরের টিকিট দিন। মেয়েটি বেশ অবাক হয়ে জিজ্ঞাসা করল, উইন অর প্লেস? উইন। টিকিট হাতে নিয়ে সে দেখল কম্পিউটারে বিস্তারিত লেখা আছে তাতে, এমনকি কোন সময় টিকিটটা কাটা হয়েছে তাও। সে অন্যমনস্ক হয়ে ক্যাফেটেরিয়ার সামনে এসে দাঁড়াতেই শুনতে পেল, হ্যালো হ্যালো, হেয়ার ইউ আর।
নীল সে মধ্যবয়স্কাকে দেখতে পেল। মাংসল মুখে হাসি উপচে পড়ায় তাকে কিম্ভূত দেখাচ্ছে। নীল হাসল। মহিলা বললেন, আপনাকে ধন্যবাদ দেওয়া দরকার। কেন? আপনার কথা শুনে আমি আমার বেটিং মানি দুজনকে বিক্রি করে দিয়েছিলাম। যেহেতু আমি বেশি প্রাইজে বাগিয়েছিলাম, তা বিক্রি করতে অসুবিধা হয়নি। খিলখিল করে হেসে উঠলেন মহিলা। তার সমস্ত শরীর নাচতে লাগলো হাসির দমকে। সেটাকে সামলে তিনি বললেন, এখানে না দাঁড়িয়ে থেকে প্যাডকের ঢোকার মুখটা চলুন। কেন? একটু পরে জকিরা ওখান দিয়ে ঘোড়া নিয়ে বের হবে। তাতে কি? ববি স্মিথকে জিজ্ঞাসা করবেন এবার জেতার চান্স আছে কিনা। আপনার কি মনে হয়? খুব কম, 3 নম্বর হট ফেভারিট। মহিলার কথা শেষ হওয়া মাত্র একটি কিশোরী গম্ভীর মুখে তার পাশে এসে দাঁড়ালো। মাম, তোমার বিয়ার গরম হয়ে যাচ্ছে। মহিলা ছোট্ট মেয়ের মতো চোখ তুললেন। ও নিশ্চয়ই। মিট দিস জেন্টলম্যান। ইনি আমার 10,000 বাঁচিয়ে দিয়েছেন। হাউ অ্যাবাউট এ গ্লাস অফ বিয়ার? নীল কিশোরীকে দেখছিল। অসম্ভব, এ হতে পারে না। কিন্তু এর তাকানো মুখের গড়ন দেখে সে চমকে উঠেছিল। প্রশ্নটা শুনে মনে হলো একটু গলা ভেজালে মন্দ হয় না। সে মাথা নেড়ে অনুসরণ করল। শীততাপ নিয়ন্ত্রিত ক্যাফেটেরিয়ার কোণে সম্ভ্রান্ত চেহারার এক বৃদ্ধ বসে আছেন। মহিলা তার সামনের চেয়ারটি টেনে নিয়ে নীলকে বসতে বললেন। পরিচয় হল। ভদ্রলোক চামড়াজাত জিনিস রপ্তানি করেন। এই মহিলার স্বামী। খুব ধীরে কথা বলেন। বললেন, রেসকোর্সে আমার আসার সময় হয় না, ব্যবসার জন্য ব্যস্ত থাকি। মহিলা অনুযোগ করলেন, হি ইজ অলওয়েজ আফটার মানি। বৃদ্ধ বললেন, কে নয়, তুমি এখানে আসো কেন? একটু আগে 10,000 খেলে এসে বললে শিওর জিতছ। খানিক পরে কার্ডগুলো বিক্রি করার জন্য ব্যস্ত হয়ে উঠলে। বিয়ার এলো। এক চুমুকে অনেকটা খেয়ে নীল দেখল মহিলা দেওয়ালে ঝোলানো টিভি সেটটার দিকে তাকিয়ে আছেন। সেখানে প্যাডকের ছবি। জকিহীন ঘোড়াগুলো দর্শকদের দেখাচ্ছে সহিষ্টা। মহিলা বিড়বিড় করলেন, 3 নম্বর জিতবে। বৃদ্ধ নীলের দিকে তাকালেন। নীল নীরবে না বলল মাথা নেড়ে। বৃদ্ধ জিজ্ঞাসা করলেন, তাহলে? 6, হর্স নাম্বার 6। বৃদ্ধ উঠলেন, এক্সকিউজ মি বলে ক্যাফেটেরিয়া থেকে বেরিয়ে গেলেন। মহিলা জিজ্ঞাসা করল, কি বলল ও? নীল জবাব দিল, বললেন এক্সকিউজ মি। মহিলার আগত ভঙ্গি নিয়ে উঠে দাঁড়াতে কিশোরী বলল, মাম, আমি 100 বেট করব। মহিলা জিজ্ঞাসা করলেন, কোন ঘোড়া? নীল চটপট বলল, নাম্বার 6। কিশোরী কাঁধ ঝাঁকালেন। ওকে, দেন 6। ইউ আর অল ক্রেজি। মহিলা কিশোরীর হাত থেকে টাকা নিয়ে বেরিয়ে গেলেন। কিশোরী এবার হাসল। মা আপনাকে বিশ্বাস করছে না। নীল বিয়ারে চুমুক দিল। সেটাই স্বাভাবিক। আপনি রোজ আসেন? কিশোরী ঘাড় ব্যাকালো। এই প্রথম। আমি বাইরে থাকি। কোথায়? সমুদ্রে, জাহাজে চাকরি করি। হ্যাঁ, দারুণ ব্যাপার। আপনার লাইফ খুব অ্যাডভেঞ্চারাস, না? একটু আধটু। আমি সেলার্সদের নিয়ে 2টো উপন্যাস পড়েছি। ও, কি পড়ো তুমি? আই এম ইন ক্লাস 12। আমার নাম প্রাণ। আচ্ছা। আপনি কোথায় কোথায় গিয়েছেন? প্রায় সমস্ত পৃথিবী। ওফ, আপনাকে আমার খুব হিংসে হচ্ছে। ঘোড়াগুলো রেস ট্র্যাকে চলে গিয়েছে। টিভিতে দেখাচ্ছিল ওদের। এই সময় বৃদ্ধ ফিরে এলেন। আপনার 6 নম্বর ঘোড়ার প্রাইস 3-1। নীল মাথা নাড়ল। প্রৌঢ় নিজের চেয়ারে বসে বললেন, আমি এখানে এলে সাধারণত বসেই থাকি, কিন্তু এবার ঝুঁকি নিলাম। বুঝলাম না।
ভালো ব্যবসায়ী ঠিক সময়ে সাফল্যের গন্ধ পায়। আমার মনে হলো আমি পেয়েছি। নীলের অস্বস্তি হলো। যদি ববি না যেতে? সে গম্ভীর মুখে টিভির দিকে তাকিয়ে থাকল। রেস শুরু হতে মিনিট খানেক বাকি। হঠাৎ বেটিং বোর্ড দেখা গেল টিভিতে। ঘোষক জানালেন শেষ মুহূর্তে বেটিংয়ের বিরাট পরিবর্তন হয়েছে। এতক্ষণ হট ফেভারিট হয়ে থাকা 3 নম্বরের প্রাইজ বেড়ে গেছে, আর 6 নম্বর ঘোড়া ইভেন মানি হয়েছে। রেস শুরু হলো। নীল ববিকে দেখতে পাচ্ছিল। তার ঘোড়া 2 নম্বরে রেখেছে সে। বাঘ ঘোড়া মাত্র পাশ কাটিয়ে সে প্রথমে চলে এলো। তারপর তীরের বেগে 400 মিটার ছুটে উইনিং পোস্ট পেরিয়ে গেল। হঠাৎ বৃদ্ধ নীলের দিকে হাত বাড়িয়ে দিলেন। ধন্যবাদ। নীল বোকার মতো করমর্দন করল। কিশোরী তখন চেঁচাচ্ছে, নাম্বার 6 অন দ্য রেস। নীল বোকার মতো তাকালো। বৃদ্ধ বলল, নাও আই উইল টেল ইউ। হঠাৎ কি মনে হলো রিঙে গিয়ে 20,000 বেট করে দিলাম 6 নম্বর ঘোড়ায়। ট্যাক্স কেটে হাতে পাবো 87,000। আমি এবারেও সঠিক কাজটা করলাম। মাম, মাম কোথায়? কিশোরী ব্যস্ত হয়ে উঠল। সে নির্ঘাত হেরে গিয়েছে, বৃদ্ধ খুশি মুখে মন্তব্য করলেন। এক্সকিউজ মি বলে উঠে দাঁড়ালো নীল। বৃদ্ধ জিজ্ঞাসা করলেন, আপনি কত খেলেছেন? 10 টাকা। মানে? চমকে উঠলেন বৃদ্ধ। আমার ইচ্ছে হয়নি। সে কি? অথচ আপনার কথার উপর বিশ্বাস করে আমরা এতগুলো টাকা খেললাম। বিশ্বাস করে ঠকেননি? নো। বৃদ্ধ নীলের হাত জড়িয়ে ধরলেন। তুমি যা বলছো তা সত্যি? নীল পকেট থেকে 10 টাকার টিকিট বের করে বৃদ্ধকে দেখালো। তোমার সঙ্গে টাকা ছিল না? ছিল। তবু নিজে খেলোনি? বৃদ্ধ চোখ বন্ধ করলেন। বড় ধাক্কা দিলে হে। তোমার মতো ইয়ং ছেলের লোভ নেই, আর আমি বুড়ো বয়সেও টাকার পেছনে ছুটে যাচ্ছি। আমার যা আছে এরা 2 বোন যদি 2 হাতে উড়িয়ে না দেয়, তো এদের নাতিরা পায়ের উপর পা তুলে ভালো থাকবে। অথচ আমি আরও চাইছি। কার জন্য? কিশোরী উঠল। আমি মামকে খুঁজে আনছি। সে চলে যেতে বৃদ্ধ ফোঁস করে নিঃশ্বাস ফেললেন। নীল শুনেছিল শ্মশানে গেলে অনেকের মনে বৈরাগ্য আসে, কিন্তু রেসের মাঠেও যে সেটা আসতে পারে তা জানত না। সে আবার চেয়ারে বসল। আপনি এত গভীরভাবে ব্যাপারটা ভাববেন না। না হে, আমি খুব ধাক্কা খেয়েছি। এক কাজ করো, আমার কার্ডগুলো নিয়ে যাও। বুকির কাছে গিয়ে ওগুলোকে ক্যাশ করে আমার বেটিং মানি আমাকে ফেরত দিয়ে বাকিটা তুমি নিয়ে নাও। বাকিটা মানে জেতার টাকাটা? সে তো অনেক। নীল অবাক। কিন্তু ওটা আমার পাওয়ার কথা ছিল না। আপনি ভুল করছেন। যে টাকাটা হার থেকে বেঁচে যায়, বেট না করে সেটাও যেমন জেতার টাকার মতনই, তেমনি জিততে গেলেও টাকার দরকার হয়। আপনার ছিল, আমার নেই। এই যে বললে তোমার সঙ্গে টাকা আছে। আছে, কিন্তু কত? আমি জাহাজে চাকরি করি। কোম্পানিতে ধর্মঘট চলছে বলে কলকাতায় এসেছি। এ অবস্থা আমি কোনো ঝুঁকি নিতে পারি না। আচ্ছা, কোন কোম্পানিতে কাজ করো তুমি? নীল বৃদ্ধকে কোম্পানি নামটা জানাতেই তিনি নড়ে চড়ে বসলেন। এটা তো স্ক্যান্ডিনেভিয়ান কোম্পানি। আমাদের জাভেজার ওখানে খুব ইনফ্লুয়েন্স আছে। লেটস গো, পেমেন্ট নিয়ে আসা যাক। বৃদ্ধ পেয়ারাকে ডেকে ড্রিঙ্কসের দাম মিটিয়ে নীলের পাশে হাঁটতে লাগলেন। তোমাকে আমার ভালো লেগেছে, কিন্তু মাই বয়, শুধু জলে ভেসে থাকলে জীবনের পায়ের তলায় কি কখনো শক্ত মাটি আসবে? সবাই কি শক্ত মাটি চায়? এখন বুঝবে না, আর একটু বয়স হোক তখন অনুভব করবে। আজ সন্ধ্যায় তুমি যদি খুব ব্যস্ত না থাকো, তাহলে বুড়োর সঙ্গে বসে 2টো হুইস্কি খেয়ে যাও। আমার সৌভাগ্য। বৃদ্ধ পকেট থেকে একটা কার্ড বের করে দিতেই আরেকজন প্রবীণ এগিয়ে এলেন। হ্যালো মিস্টার যোশী, হাউ ইজ দ্য লাক?
বৃদ্ধ জবাব দিলেন, নট ব্যাড, 6 নম্বর খেলেছিলাম। ও, কিন্তু ঘোড়াটার কোনো প্রাইজ ছিল না। আমি প্রথমেই খেলেছিলাম 3-1। ও, আপনি সত্যি লাকি, ঈশ্বর সবসময় আপনার সঙ্গে আছেন। বৃদ্ধ হাসতে হাসতে ভদ্রলোকের সঙ্গে এগিয়ে চললেন। নীল কার্ডটা দেখল, বেশ দামি কার্ড, একে যোশী। ঠিকানাটা পড়ল সে, থিয়েটার রোডের কাছাকাছি হবে। বৃদ্ধের মনে যে শ্মশান বৈরাগ্য এসেছিল তা ইতিমধ্যেই দূর হয়ে গেছে। 10 টাকায় মাত্র 18 টাকা পাওয়া গেল। আর ভালো লাগছিল না নীলের। সে মেম্বার্স এনক্লোজার থেকে হাঁটতে হাঁটতে বুকিদের রিংয়ে চলে এলো। প্রচণ্ড ভিড়। পরের রেসে বেট করার জন্য কলকাতার কিছু মানুষ মরিয়া হয়ে টাকা দিচ্ছে বুকিদের হাতে। খসখস করে কার্ড লিখে তারা টাকা নিচ্ছে। মানুষের কত টাকা! হঠাৎ চোখে পড়ল, রেসের হলুদ মলাটের বইটা চোখের সামনে ধরে লোকটা মগ্ন হয়ে দেখছে। নীল আড়ষ্ট হল। চোখাচোখি হলেই চিনতে পারবে নির্ঘাত। ড্রিমল্যান্ড রেস্টুরেন্টের আলো আধারিতে দেখলেও এরা চট করে কাউকে ভুলে যায় না। নীল একটা আড়াল খুঁজে নিয়ে লোকটাকে লক্ষ্য করছিল এবং সে আবিষ্কার করল বইটা চোখের সামনে ধরে রেখেছে বটে, কিন্তু লোকটা দেখছে ডান দিকে। ডান দিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা মানুষের মধ্যে দাঁড়িয়ে মিসেস যোশী এবং তার মেয়ে সাহেব চেহারার একটা লোকের সঙ্গে কথা বলছেন। কথা শেষ করে মিসেস যোশীরা বেটিং রিংয়ের দিকে এগিয়ে আসতেই লোকটা এদের অনুসরণ করল এবং এই ভঙ্গিতে ওর পেশাদারি ব্যাপারটা খুব স্পষ্ট হল। এই লোকটিকে ম্যাডাম নামক মহিলা কাজের জন্য নির্বাচন করেছেন। তার বুদ্ধির নিশ্চয় তারিফ করতে হয়। এবার ওর এক হাতে জ্বলন্ত চুরুট দেখতে পেল নীল। মিসেস যোশীর হাতের মুঠোয় টাকা। একটা বুকির বুথের সামনে পৌঁছাবার প্রাণপণ চেষ্টা করছেন ভিড় ঠেলে। শেষে না পেরে পেছন দিকে চলে গেলেন। কিশোরী অবাক চোখে এসব দেখছিল। নীল দেখল লোকটি কিশোরীর পাশে গিয়ে দাঁড়ালো, হেসে কিছু বলল, কিন্তু সেটা শুনে একটু গম্ভীর হয়ে কিশোরী এক পা সরে দাঁড়ালো। মিসেস যোশী বিনীত ভঙ্গিতে হেসে বুকের কাছ থেকে নিজের বেটিং কার্ড নিয়ে মেয়ের পাশে চলে এলেন। এবার ওরা হাঁটতে লাগলেন মেম্বার্স এনক্লোজারের দিকে। গেট পেরিয়ে চলে গেলেন ও পাশে। লোকটি ওদের অনুসরণ করে গেটের মুখে দাঁড়িয়ে পড়ল। গেটের পাশে টুলে বসা একটা লোক তখন হাত বাড়িয়ে কিছু চাইছে ওর কাছে। লোকটা নিজের মনে মাথা নেড়ে ফিরে এলো। অর্থাৎ এখন ওপাশে যেতে গেলে কিছু দেখাতে হবে যা ওই লোকটার কাছে নেই। মেম্বার্স এনক্লোজারে ঢোকার সময় জুলি তার হয়ে কার্ড দেখিয়েছিল এবং সেটা ওর কাছে রয়ে গেছে। ওখান থেকে বেরিয়ে এখানে আসার সময় কেউ বাধা দেয়নি, কিন্তু ফিরতে গেলে যে দেবে তা বোঝা যাচ্ছে। তার মানে সে ইচ্ছে করলেও জুলির সঙ্গে ফিরতে পারবে না। অবশ্য জুলি তার সঙ্গে যে ব্যবহার করেছে তাতে যে প্রফুল্ল মনে যাওয়ার সময় লিফট দেবে এমন ভাবার কোনো কারণ নেই। একটা ঠান্ডা পানীয় গলায় ঢেলে দাম দিল লোকটা। তারপর রেসের বইটা দোকানদারকে দিয়ে হঠাৎই হাঁটতে শুরু করল। নীল ওকে অনুসরণ করতে দেখল লোকটা রেস মাঠ থেকে বেরিয়ে যাচ্ছে। এখনও রেস শেষ হয়নি বলেই বাইরেটা বিস্তর ফাঁকা। শুধু কয়েকটা ট্যাক্সি রেস শেষ হবার জন্য অপেক্ষা করছে। লোকটা তার একটার সঙ্গে বেশ কিছুক্ষণ দৌড়াদৌড়ি করে ট্রাম লাইনের দিকে হাঁটতে লাগল। গেটের বাইরে এসে দাঁড়িয়ে নীল লোকটিকে চলে যেতে দেখছিল। তার মনে হচ্ছিল ওকে বোকা ভাবার কোনো কারণ নেই। কেউ ওকে অনুসরণ করবে না এমন ভাবার কোনো কারণ নেই, এবং এই লোকটি মোটেই অসতর্ক নয়। সেক্ষেত্রে ওর পেছনে যাওয়া মোটেই বুদ্ধিমানের কাজ হবে না। অথচ নীল বুঝতে পারছিল একে অনুসরণ করলে সে হয়তো ম্যাডামের ডেরায় পৌঁছাতে পারে, কিন্তু তাতে লাভ কি? ম্যাডামকে সেই ছবিগুলো বিক্রি করলে তিনি নিশ্চয়ই কিনবেন, কিন্তু কোন দামে? তার চেয়ে এসব ঝামেলা থেকে দূরে থাকাই ভালো।
যার ছবি তাকে পেলে না হয় কিছু একটা করা যেত। যে জন্য এসেছে কলিকাতায় সেটাই মন দিয়ে করা যাক, নিজেকে বোঝালো সে। লোকটি ততক্ষণে চোখের আড়ালে চলে গিয়েছে। গল্পের বাক্সবায়ী রোমানা নূপুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন সমরেশ মজুমদারের লেখা একটি উপন্যাস শেষের খুব কাছে, এর 3য় পর্ব। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নূপুর।